শেষ পর্যন্ত স্বস্তিকের সাথে বিয়ে ভাঙল কাভিয়ার। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বড়বাবু এসে কাভিয়াকে বলে দেয় বিকেল হতেই 3 ঘন্টার একটা সিনেমা আছে, যেটা এই বিয়ের মণ্ডপে শুরু হয়ে যাবে। আর এটা শোনার পরেই কাভিয়া বলে, আপনি এসব কি বলছেন অফিসার? অফিসার তখন বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি। কি বিশ্বাস হচ্ছে না তো? অবশ্য হওয়ার কথাও নয়। যখন আপনি দেখতে পারবেন পুরো সিনেমাটা আপনার বাড়িতে শুরু হয়েছে, তখনই হয়তো বুঝতে পারবেন, তার আগে নয়। কাভিয়া বলে, আপনি কি ইয়ার্কি করছেন নাকি? এক্ষুনি এখান থেকে চলে যান। বড়বাবু বলে, চলে তো আমি যাবই, তবে সন্ধ্যাবেলায় পাত পেরে এসে কবজি ডুবিয়ে খেয়ে যাব। আমাকে কেউ কিন্তু বারণ করতে পারবেন না। তার মধ্যে রতিদেবী বলে, দেখুন অফিসার, আমার মেয়ের তো আজকে বিয়ে, এই বাড়িতে একটা শুভ দিন, তাই অন্তত আজকে আর কোনো ঝামেলা করবেন না। এটা আমাদের একদমই ভালো লাগছে না। তার মধ্যেই দেখা যায় কিরণকান্তিবাবু বলে, দেখুন পঙ্কজবাবু, আপনি এখান থেকে যান, না হলে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে। গিনি মুখার্জি এসে বলে, আপনি হয়তো জানেনই না যে আজ কাভিয়ার বিয়ে। বিয়ের দিন একটা কনের সাথে ঠিক কীরকম বিহেভিয়ার করতে হয় সেটা হয়তো আপনি জানেন না। তখনই পঙ্কজ খাসনবিশ বলে, আমাকে আমার ডিউটি শেখাতে আসবেন না, আমি আমার ডিউটি খুব ভালো মতন জানি, তাই এসব কথা বলে কোনো লাভ হবে না। এর মধ্যেই গিনি মুখার্জি ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, বাবা দেখুন না, কাভিয়ার কাছে এসে পঙ্কজ খাসনবিশ উল্টো পাল্টা কথা বলছে। তখনই পঙ্কজ খাসনবিশ বলে, বলুন কি বলবেন অগ্নিজিৎ মুখার্জি। অগ্নিজিৎ মুখার্জির ফোনটা ধরিয়ে দিয়েছে পঙ্কজ খাসনবিশকে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, দেখুন আপনি ওখান থেকে চলে যান। আজ আমার ছেলের বিয়ে, আমি কোনো রকমের কোনো বাধা দেখতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু ভালোই ভালো হয়ে যাক, আমি শুধু এটাই চাই। পঙ্কজ খাসনবিশ বলে, হ্যাঁ সেটা হবে তো, কিন্তু বিয়েটা আদৌ কমপ্লিট হবে কিনা সেটার দায়িত্ব আমি দিতে পারবো না। সন্ধ্যাবেলায় একটা শো আছে, তো আমি সেই শোটা একটু দেখতে চাই। বড়বাবু চলে যায়। এর মধ্যেই স্বস্তিক এসে গেছে। স্বস্তিক এসে রাকার কাছে বলে, আমি কখন 1 কাপ কফি চেয়েছিলাম, কই কফি দিলে না তো? রাকা বলে, স্বস্তিক, বিয়ের দিন শুনেছি নির্জলা উপোস থাকতে হয়, আর তুই কিনা শেষ পর্যন্ত এইসব খেয়ে নিবি। তারপর পাঞ্জাবি পরবি, ধুতি পরে বিয়ে করতে যাবি। হ্যাঁ রে, তুই তো গীতাকে খুব ভালোবাসতিস, গীতাকে সব সময় আগলে রাখতিস, আর আজ সেই গীতাকে তুই ভুলে গেলি? ওকে মারা হয়েছে, তুই যেখানে ঘুরতে গেছিলিস সেখানেই কেউ ওকে পাহাড় থেকে খাদে ফেলে দিয়েছে। তোর কি একটুও মায়া মমতা কিচ্ছু নেই রে স্বস্তিক? এরপর স্বস্তিক পুরোপুরি চুপ করে আছে। তখনই চলে এসেছে প্রলয় আর এসে বলে, স্বস্তিক তুই আমাকে একটা কথা বল, একটা মানুষের বাঁচতে গেলে কত টাকা প্রয়োজন বল স্বস্তিক? তুই কি টাকার জন্য কাভিয়ার বাবার ক্ষমতা দেখেই কি ওকে বিয়ে করতে রাজি হয়ে গেলি? কিন্তু আমি তো তোকে চিনতে পারছি না স্বস্তিক, তুই কি করে এতটা বদলে যেতে পারিস বল? আমি সত্যি তোকে চিনতে পারছি না, আমার তো তোকে অনেক অবাক লাগছে। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার ছেলেটাকে এ সমস্ত কথা তোরা বলবি না প্রলয়। আজ আমার ছেলেটার বিয়ে, ও একটা জীবন শুরু করতে চলেছে, নতুন জীবন, আর সেই জীবনে গীতার কোনো কথা উঠুক আমি সেটা একদমই চাই না। আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস। এর মধ্যেই স্বস্তিক তো কিছু বলছে না। আর তখনই দেখা যায় যে প্রলয় বলে, আজকেই তো গীতার ঘাট কাজ, আমি এই বাড়ি থেকে পাশে দাঁড়াবো গণেশ গাঙ্গুলির। এরপর গণেশ গাঙ্গুলিকে ফোন করে প্রলয় বলে, গণেশবাবু, এই বাড়ির কেউই হয়তো আপনার পাশে থাকবে না। আমি জানি আজকে গীতার ঘাট কাজ, আমি আপনার পাশে আছি। কোনো রকমের কোনো সাহায্য দরকার হলে বলতে কিন্তু একদমই দ্বিধাবোধ করবেন না। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি ফোনটা নিয়ে নেয় আর গণেশ গাঙ্গুলিকে বলে, শুনুন, আপনার মেয়ে চলে গেছে আর আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনার মেয়ে যতদিন বেঁচে ছিল ততদিন আমার সাথে সম্পর্ক ছিল আপনাদের, কিন্তু এবার থেকে আর থাকবে না। আজ আমার ছেলের বিয়ে কিরণকান্তি বাবুর মেয়ে কাভিয়ার সাথে। এই বলেই ফোনটা রেখে দেয়। আর অন্যদিকে স্বস্তি গীতার সাথে কথা বলে আর গীতাকে আই লাভ ইউ বলে দেয়। এটা যে পুরোটাই একটা প্ল্যান সেটা কিন্তু এখনো প্রলয় বা রাকা বুঝতে পারেনি। অন্যদিকে দেখা যায় মেহেক বলে, গীতা বৌদি, তোমাকে দেখতে কিন্তু আজ খুব সুন্দর লাগছে। গণেশ গাঙ্গুলি ভয় পায় আর বলে, দেখিস মা, সব সাবধানে করিস। এদিকে কৃপানের তো ভয় লাগতে থাকে, তবুও কৃপান কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না।
এর মধ্যেই হঠাৎ করে বাড়িতে একটা পার্সেল চলে আসে। কাভিয়া তখন বলে, এটা আবার কিসের পার্সেল এসেছে? পার্সেলটা এসেছে কালিম্পং থেকে। আর এটা দেখার পরে একটু অবাক হয়ে যায় কাভিয়া, আর পার্সেলটা খুলেছে কৃপান। তারপরেই কাভিয়া বলে, কই দেখি কি আছে। আর দেখে গীতা যে শাড়িটা পরেছিল সেই শাড়িটা, বিশেষ করে রক্তমাখা শাড়িটা, কেউ একজন গিফটে করে পাঠিয়ে দিয়েছে। আর এটা দেখার পরেই কৃপান বলে, এই শাড়িটাই তো পরেছিল গীতা, এটা এখানে এলো কি করে? কাভিয়া তো ভয়ে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। তখনই রতি বলে, চুপ কর কাভিয়া, এরকম অস্থির হোস না। এরপরে কৃপান বড়বাবুকে ফোন করেছে আর বলে, বড়বাবু মানে গীতা যে শাড়িটা পরে মারা গিয়েছিল সেই শাড়িটা কেউ একজন আমাদের কাছে গিফটে করে পাঠিয়ে দিয়েছে। তখনই এটা শোনার পর বড়বাবু বলে, কি বলছেনটা কি? এসব কিছু হতে পারে না, এটা আপনাদের মনের ভুল। কিন্তু কৃপান তখন বলে, না এটা কোনো মনের ভুল না, আমি যা দেখছি তা একদম সত্যি। এর মধ্যেই দেখা যায় তখন কাভিয়া ভয় পেয়ে যায় আর বড়বাবুকে বলে, বড়বাবু আপনি কিছু একটা করুন প্লিজ, আপনি এইভাবে চুপ করে থাকবেন না। তার মধ্যেই ফোন এসেছে কাভিয়ার ফোনে, আর গীতা ফোন করে বলে, আমাকে কেন মারলে? বলো আমাকে কেন মারলে? ভয়ে কাভিয়া ফোন কেটে দেয়। এদিকে স্বস্তিকের বেরোনোর সময় হয়ে গেছে। অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিককে বার করছে আর বলে, আজকে কিন্তু সব কিছু একেবারে যেটা চাইছি সেটাই হচ্ছে। প্রলয় এখনও বারণ করে আর বলে, দাদা এখনও সময় আছে, তুমি এই চরমতম ভুলটা করো না। এই সময়টা চলে গেলে আর কিন্তু কোনো দিন ফেরত আসবে না। কাভিয়াকে এই বাড়ির বউ করে এনো না দাদা। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি কোনো কথা তো শুনতেই চায় না, আর স্বস্তিককে নিয়ে বেরিয়ে যাচ্ছে যাতে কাভিয়ার সাথে বিয়ে হতে পারে। কিন্তু এটা যে পুরোটাই একটা পরিকল্পনা সেটা এখনো পর্যন্ত বুঝতে পারেনি ছোটকা। আর কাভিয়া ভয়ে রীতিমতো রয়েছে। মেহেককে ফোন করে জিজ্ঞেস করে, তুমি কোথায় রয়েছো? মেহেক বলে, আমি যেখানেই থাকি না কেন তাতে তোমার কি যায় আসে? এরপর মেহেককে বলে, জানো গীতা যে শাড়িটা পরে মারা গেছে সেটা কেউ একজন গিফট করে আমাকে পাঠিয়ে দিয়েছে। আর এটা শুনে রীতিমতো কাভিয়া হাসতে থাকে।